আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটল টাটা ২১ রাতের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলতে চাচ্ছি ভারতের নির্বাচন নিয়ে, কারণ আপনারা জানেন ৭টি ধাপে ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে ভারতের সেই ভোট গ্রহণ, এবং আগামী ৪ জুন সেই ফলাফল আসবে। এবং সেই জায়গাটায় অনেকেই ভেবে বসেই আছেন বা এগিয়ে রেখেছেন বিজেপিকে, যে বিজেপি আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে, এবং সেই যে আসতে যাওয়া সেই জায়গাটায় নরেন্দ্র মোদী আবারও প্রধানমন্ত্রী হবেন। এই আলোচনাটা মোটামুটিভাবে অনেক বেশি গ্রহণযোগ্য অনেকের কাছে, কিন্তু কোনোভাবে যদি যে বিরোধী জোট রয়েছে ইন্ডিয়া, সেই জোট যদি ক্ষমতায় চলে আসে বা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তাহলে কি ধরনের হিসেব নিকেশ হতে পারে? আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে বসে সেটা ভাবছি, কারণ পার্শ্ববর্তী দেশ বলেই বাংলাদেশের সাথে এই ভাবনাটা অনেক বেশি জড়িত। আবার অনেকে বলছেন যেই আসুক না কেন, সেটা বিরোধী জোট যে ইন্ডিয়া রয়েছে তারাই আসুক কিংবা বিজেপিই আসুক, বাংলাদেশের সাথে হিসেব নিকেশটা খুব বেশি আলাদা হবে না। কারণ ভারতের ক্ষেত্রে দেখা যায় যে তারা কখনোই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তারা নিজেদের মধ্যে যাই থাকুক না কেন কখনো ভিন্ন ধর্মী আচরণ করে না। অর্থাৎ যিনিই সরকার গঠন করে একই ধরনের আচরণ তারা প্রদর্শন করে থাকেন। তারপরও সাম্প্রতিক সময়ে কেজরিওয়ালের একটি বক্তব্য, যদিও সেটাকে ধরা হয়ে থাকে যে মেঠো বক্তব্য, কিন্তু মেঠো বক্তব্যের প্রভাবটা সত্যিকার অর্থেই কতটা গুরুত্বপূর্ণ সেটাও একটু জানার চেষ্টা করব। কারণ সেই গুরুত্বটা তখনই করবে যখন ইন্ডিয়া যদি সত্যিকার অর্থেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আবার সরকার গঠনে যেতে পারে, এই জোট, এই বিরোধী জোটের কথা বলছি। সেই জায়গাটায় আবার এভাবেও ভাবা হচ্ছে যে আম আদমি পার্টির একজন কি বলল না বলল, সেখানেও কংগ্রেস কিন্তু অনেক বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আছে। এর বাইরেও হয়তো আরও অনেক ভাবনা রয়েছে যেগুলো আমরা সাধারণ মানুষ জানি না। তেমনই দুজন আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন, তারা নিঃসন্দেহে সেই ভাবনাটাকে আপনাদের সামনে তুলে ধরবেন, আর আমি ফেরদৌসী আহমেদ সঞ্চালক হিসেবে থাকছি সেই ভাবনার সাথে, যাদেরকে পেয়েছি আলাপ করিয়ে দিচ্ছে। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন মুন্সি ফয়েজ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত, এবং মাঝে রয়েছেন ফরিদ হোসেন, সম্পাদক ইউএনবি। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। মুন্সি ফয়েজ আহমেদ, আমি শুরুটা করতে চাচ্ছি এইভাবে, বিজেপি ক্ষমতায় আসতেই যাচ্ছে, এই আলোচনাটাই সব থেকে বেশি হচ্ছে, এবং অধিকাংশ মানুষ সেভাবেই ভাবছে। ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশও যদি সেটা হয়েই থাকে, ঠিক কী কারণে তারা আবারও এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বলে আপনি মনে করছেন? এটার বেশ কয়েকটি কারণ বলা যেতে পারে। তবে একটা জিনিস বুঝতে হবে যে এই যে আলোচনা এখন হচ্ছে, এক সপ্তাহ ২ সপ্তাহ আগে যদি হতো তখন কিন্তু আলোচনাটা অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে ছিল। অনেকেই ভাবছিলেন যে না, বিজেপি অত ভালো করছে না বা কিছু। আরেকটা কথা মনে রাখতে হবে যে বিজেপি এবারের নির্বাচনে যাওয়ার আগে কি বলেছিল। মোদি সাহেব বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন আবকি বার ৪০০ পার। তো ৪০০ পার করতে পারবেন না, এটা এখন মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। কোথাও কোথাও কেউ কেউ বলছে যে ৩৬১ বা এরকম কিছু আসন পাবে। তো ওই যে কথাগুলো বলা হচ্ছে যে বুথ ফেরত যে সার্ভে জরিপ, সেটার ইয়েটা সবসময় যে একদম অ্যাকিউরেট হয় তা নয়, কাছাকাছি থাকে। তো সুতরাং সবাই ধরে নিচ্ছে এবারে যে বিজেপি জিতবে এবং মোদি সাহেব, প্রধানমন্ত্রী মোদি আবারও সরকার গঠন করবেন। তো সেটা কি কি কারণে হয়েছে, সেটার মূল কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হলো তাদের যে শুরুর থেকেই যেই বক্তব্য দিয়ে তারা মানুষকে আকৃষ্ট করছিল, সেইগুলোকেই তারা আঁকড়ে ধরে আছে। সেটা হচ্ছে যে এক ধরনের হিন্দুত্ববাদী এক্সট্রিমিস্ট একটা কি বলে, চরমপন্থী কিছু বক্তব্য তাদের বিভিন্ন কাজে কমে সেটা বেড়ে আসছে। যে সিএ এর কথা আমরা শুনি, তারপরে যে বিভিন্ন যে আইন কানুন করেছে এর মধ্যে, সেইগুলোতে তারা এগুলো করার চেষ্টা করছে যে হিন্দুদেরকে বিশেষ সুবিধা দেওয়া, অন্যান্য ধর্মের লোকজনকে একটু পিছিয়ে দেওয়া, এই যে জিনিসটা, এটা আবার অনেক হিন্দু জাতীয়তাবাদী বিষয়টিকে তারা খুব ব্যবহার করছে। এটা একদিক থেকে অনেকে বলবেন, আমিও তাদের সাথে একমত, যে ভারতের যে চারিত্রিক বৈশিষ্ট্য, ভারত এক প্রজাতন্ত্রের, সেটাকে অনেক বড় রকমে ক্ষুণ্ণ করে এই কাজটি করেছে, কিন্তু তাতে তারা সফল হয়েছে। তো এই জিনিসটা আমি মনে করি যে এইটা ধরে রাখাতে তারা ওই
বার্তাটাকে ধরে রাখতে পারাতে এবং সেটাকে বিভিন্ন জায়গায় আবার নতুন করে ফলাও করে প্রচার করার মাধ্যমে তাদের নিজেদের জনপ্রিয়তাটাকে ধরে রাখতে পেরেছেন। যদিও তাদের বিভিন্ন রকমের অন্য ইয়ে হতে পারে যে তাদের সরকার পরিচালনা বা ইত্যাদিতে অনেক রকমের মানুষের মনে হয়তো অতটা সন্তোষ তারা নাও অর্জন করে থাকতে পারেন, কিন্তু এইটা একটা কারণ যে তাদের বক্তব্য, তাদের বার্তা, কনসিস্টেন্সি সেটা মানুষ গ্রহণ করছে। দ্বিতীয় যেটা হচ্ছে যে এটার অল্টারনেটিভ যারা, কংগ্রেস সেইভাবে শক্তিশালীভাবে, কংগ্রেস বা অন্য যারা তৃণমূল কংগ্রেস বা অন্যান্য মিলে যারা ইন্ডিয়া বাইরে যারা কি বলা যায় বিজেপি বিরোধী, তারা নিজেরা সংঘবদ্ধ হতে পারে নাই, তারাই বিভক্ত অবস্থায় আছে, সেটা একটা কারণ। আর তাদের যে বক্তব্য, তাদের ক্ষমতা সম্বন্ধে, তাদের পারদর্শিতা সম্বন্ধে, দক্ষতা সম্বন্ধে মানুষকে তারা যথেষ্ট আলোড়িত করতে পারে নাই। তার ফলে কিন্তু মোটামুটি যে অবস্থা এতদিন ছিল সেই অবস্থাতেই থাকবে বলে মনে হচ্ছে আর কি। আমি নিঃসন্দেহে ফরিদ হোসেন আপনাকে শুনবো, এখন আপনার কাছে যাব, কিন্তু তার আগে আমরা আরো একজন অতিথিকে পেয়ে গিয়েছি, একটু পরিচয় করে দিই। সম্মানিত দর্শক, আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, আইনজীবী, সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ফরিদ হোসেন, আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম, চমৎকারভাবে মুন্সি ফয়েজ আহমেদ তো বললেন যে বিজেপি আসলে কোন জায়গাটার উপর খুব গুরুত্ব সহকারে ছিল বা সেখান থেকে তারা 400 আসন পাবে এতটা প্রত্যাশা করেছিল, যদিও তিনি বলছেন যে অতটা হয়তো পাবে না বুথ থেকে যে খবরগুলো আসছে। কিন্তু এই জায়গাটা একটু শুনতে চাই। তারা বলা হয় যে এই যে হিন্দু জাতীয়তাবাদী এই জায়গাটা তারা অনেক বেশি গুরুত্ব দিয়েছে, কিন্তু তার বাইরেও শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার আলাদা এক ধরনের ক্যারিশমাটিক একটা ব্যাপার আছে যেটা অন্যান্য কোনো প্রাইম মিনিস্টারের এর আগে ছিল না। সেটার কারণেও তিনি অনেক বেশি মানুষকে আকৃষ্ট করতে পারছেন, অর্থাৎ তার ভোট ব্যাংক বাড়াতে পেরেছেন। এই সত্যতা আসলে কতটুকু? দেখুন, আমার বন্ধু মুন্সি ফয়েজ চমৎকারভাবে প্রারম্ভিক যে কথাগুলো সেগুলো বলেছেন। ভারতের এখানে একটা কথা বলা হয় যে বিজেপি এবং নরেন্দ্র মোদী, এখানে তার দলের চাইতে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা, তার পরিচিতি, আপনি যেটা বললেন কারিশমা, সেটা বেশি। এবং আপনি 2014-তে যখন সে প্রথম প্রধানমন্ত্রী হন বিজেপি, তখন তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ ছিল যখন তিনি প্রার্থী হলেন। গুজরাটের যে সাম্প্রদায়িক দাঙ্গা, এবং তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, এবং সেই সময়ে তার উপরেই কিন্তু একটা বড় দায় দেওয়া হচ্ছিল যে তিনি যথেষ্ট তার সরকার বা মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সেই জিনিসটা বন্ধ করার চেষ্টা করেননি। এবং আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তার উপরে তখন স্যাংশনও দিয়েছিল, নিষেধাজ্ঞাও দিয়েছিল, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবে না। তো এই ধরনের প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে তখন এই নির্বাচনের সময় একটা বড় স্লোগান ছিল, যেটা এর আগে যে আপনার যে সরকার, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিআই সরকার, সেখানে দুর্নীতিটাকে তখন সব সামনে চলে আসে। নরেন্দ্র মোদীর দ্বিতীয়, আর মনমোহন সিংয়ের আপনার দ্বিতীয় টার্ম, যেটা কিন্তু 2004-এ বাজপেয়ীকে হারিয়ে, সেটাও কিন্তু বিস্মিত করেছিল অনেককে, কারণ অটল বিহারী বাজপেয়ী সে সরকার হেরে যাওয়ার কথা ছিল না। গণমাধ্যমে তখন ছিল যে বাজপেয়ীর একটা আবার আসছে সেই ধরনের খবর। তো ওই সময় দুর্নীতিটা ছিল তার মূল। এবং নরেন্দ্র মোদী তিনি একজন চাওয়ালার থেকে বা চাওয়ালার ছেলে থেকে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছেন, খুবই একটা গুরুত্বপূর্ণ রাজ্য ভারতের, সেগুলোকে দিয়ে এবং তিনি সাধু সন্ন্যাসীর মতো জীবনযাপন করেন। তার স্ত্রী থাকলেও তার নাম তিনি উল্লেখ করেননি তার অঙ্গীকারনামায়। সব মিলিয়ে নানান ধরনের ছিল, কিন্তু মূল জিনিসটা ছিল যে তিনি দুর্নীতির বিরুদ্ধে মানুষকে একটা মোবিলাইজেশন করা। সেই নির্বাচনে তিনি জিতে গেলেন। এরপরে যেটা হলো যে আরেকটা তো আছে, যেটা আগেই বলা হয়েছে, যে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি বিজেপি, আমরা দেখছি নরেন্দ্র মোদী, কিন্তু আমরা আরেকটা শক্তিকে কিন্তু এখানে আলোচনা করি না, আরএসএস কিন্তু ক্ষেত্র প্রস্তুত করে রেখেছিল। আস্তে আস্তে আরএসএসের সেই স্বাধীনতা যুদ্ধের 1947-এর আগের থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন ইত্যাদি সেই সময়ের থেকেই
কিন্তু তারা ধীরে 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 একটা ক্যাডার বেসড অবস্থাতে তারা আস্তে আস্তে এগোতে থাকে। বলা হয় যে বিজেপির পিছনে আরএসএস, এবং আপনি বর্তমান একটা পর্যায়ে এসে গেল যখন 2019-এ আমরা দেখলাম যে সেই জায়গায় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংসদের স্পিকার, লোকসভার স্পিকার সকলেরই পাস্টের সঙ্গে আরএসএস হচ্ছে জড়িত পুরোপুরিভাবে। তো এগুলো মিলিয়ে আপনাকে দেখতে হবে। তারপরে আরএসএস যে প্ল্যাটফর্ম এটা একদম জানান দিয়েছে ভালোভাবে। 2019-এ আরেকটা ঘটনা আসলো, সেটা হচ্ছে আপনার পুলওয়ামা যে অ্যাটাকটা হলো, এবং সেটার ফলে একটা কাশ্মীরের সেখানে ভারতীয় নিরাপত্তা বাহিনী ফিরে আসছিল একটা জায়গাতে দায়িত্ব পালন করে, সেখানে এসে আত্মঘাতী একটা গাড়ি এসে, এবং সেখানে বেশ অনেকেই মারা যান, সংখ্যাটা এখন আমার পুরোপুরি মনে নেই। তো সেটার ফলে তখন একটা দেখা গেল যে এই নরেন্দ্র মোদী বা এই যে আরএসএস, বিজেপি, এবং তারা একটা যুদ্ধংদেহী মনোভাব যে পাকিস্তানকে, এবং তখনও এই প্রিএম্পটিভ অ্যাটাক এই ধরনের জিনিস করে সেই রকমের একটা ঘটনা তৈরি হলো, যখন মানুষের একটা উন্মাদনা তৈরি হলো, এই যারা হিন্দুত্বা বলেন বা যারা হিন্দু বেল্টের লোক বলেন তারা, অর্থাৎ এটা তাদের ফেভারে চলে গেল, এটা ফেভারে চলে গেল। এরপরে এবার 2024-এ তাহলে কি, 24-এ এবার তিনি তো বললেন যে একটা স্লোগান ছিল যে এবার 400-র বেশি আমরা নিয়ে নেব। কিন্তু এর মধ্যে যে কথাগুলো আসছে গণমাধ্যমে, যে কতগুলো জিনিস বেরিয়ে আসছে। একটা বড় জিনিস বেরিয়ে আসছিল, যেটা হচ্ছে গিয়ে ইলেকট্রাল বন্ড যেটা করেছিল মোদী সরকার আমলে, বিজেপি মানে এর আগে, যে আপনি চাঁদা দেবে, কে দিবে তার নাম বলা যাবে না, নাম জানাও যাবে না, কিন্তু রাজনৈতিক দলগুলোকে তারা চাঁদা দিবে। এবং সেই চাঁদাটা দেখা গেল যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হয়ে শেষ পর্যন্ত সেই জিনিসটাকে বন্ধ করতে হলো, এবং আস্তে আস্তে সেই নামগুলো কে কোন দল কত পেয়েছে, কারকে দিয়েছে ইত্যাদি, এটা একটা বড় ধরনের দুর্নীতি বলে চিহ্নিত হলো। এর মধ্যে ইন্ডিয়া জোট হলো, কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলের জোট, যদিও একটু নড়বড়ে জোট, তারা এটাকে ধরে আগাতে চেষ্টা করলো। তারা ভারতের এখনও কিন্তু যে আনএমপ্লয়মেন্ট, এটা কিন্তু অনেক, মানে আপনার অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে ভারতের প্যান্ডেমিকের পরে, কিন্তু কি বলে এই জিনিসটা আছে সেটাকে ধরে এগোতে চাইলো, তারা কিছু কিছু করাপশনের জিনিস নিয়ে আসতে চাইলো। এবং আরেকটা জিনিস, যে জিনিসটা যে ভারতের যেটা বাইরেও আলোচনা হচ্ছে, যে সেখানে যে মুসলিম সংখ্যালঘিষ্ঠ যারা আছেন তাদের প্রতি কী ধরনের আচরণ করা হচ্ছে, সেই প্রশ্নটা কিন্তু এবার সামনে চলে আসে। আপনাকে আমি এখান থেকে আবারও শুনবো, রয়েছেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, তাকে একটু শুনে আসি। আপনি কি এতক্ষণ তো আলোচনা শুনছিলেন, আপনি কি মনে করেন যে শুধুমাত্র এই যে হিন্দু জাতীয়তাবাদের যে ব্যাপারটা, বা তারা আরও যে ক্যারিশমাটিক চরিত্রের কথা যেটা বলা হলো নরেন্দ্র মোদীর, কিন্তু সেই জায়গায় অন্য আরও সাংগঠনিক দক্ষতা অর্জন বা দলকে অনেক বেশি শক্তিশালী করা, দলের মধ্যে যে পদের বন্টন, সেই জায়গাটাও তারা অনেক বেশি কাজ করেছে? না হলে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলা হয় ভারতকে, এবং ভারতের সাধারণ মানুষ সাম্প্রদায়িকতা সত্যিকার অর্থে কতটা পছন্দ করে, তাহলে ওই হিন্দু জাতীয়তাবাদীকে গুরুত্ব দিয়েই নরেন্দ্র মোদী এতটা এগোতে পারলো, নাকি দলের মধ্যেও আসলে তাকে অনেক কাজ করতে হয়েছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকের সহ আলোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখুন, কিছু ক্যারিশমেটিক ব্যাপার থাকে যে কোনো নেতৃত্বই, ক্যারিশমা না থাকলে সে প্রোগ্রেস করতে পারে না। ইতিমধ্যে বিজেপি 4 বার সরকার গঠন করেছে, তো এখন এই ক্যারিশমাটা কিভাবে সৃষ্টি হয়েছে এবং সেই ক্যারিশমাটা জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থে, হোম অ্যান্ড অ্যাব্রড, নিজের দেশে এবং রিজনাল পার্সপেক্টিভে কীভাবে মানুষ সেটাকে অ্যাসেস করে। যেমনটা ফরিদ ভাই বলেন চাওয়ালা, তো এই চাওয়ালার সাথে আপনি যদি লান্স কর্পোরাল হিটলারকে মিলান, হিটলার ওয়াজ এ লান্স কর্পোরাল, একটা সৈনিক ছিল। সো সে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জার্মানকে যে উন্মাদনার ভিতরে নিয়ে গিয়েছিল, একটা জাতিকে 20 বছরের ভিতরে আরেকটা যুদ্ধে নিয়ে গেল, আলটিমেটলি জার্মান ফেইল্ড। তাহলে এই মোদির যে রাইজ, এইটা ইন্ডিয়ার যে মূল ব্রড পার্সপেক্টিভ, যে
ইন্ডিয়া ডিক্লেয়ার করতো এ যাবৎকাল তারা একটা সেকুলার কান্ট্রি ছিল, সেই সেকুলার কান্ট্রি থেকে তারা একটা ধর্মীয় উন্মোদনায় নিয়ে গেছে। এইটার সাথে যদি আপনি আন্তর্জাতিক উদাহরণগুলো দেখেন যে রাষ্ট্র যখন ধর্ম এবং রাষ্ট্রীয় ক্ষমতা যেখানে এক হয়েছে 15th এবং 16th সেঞ্চুরিতে, যখন ইউরোপে চার্চ যখন রাষ্ট্রীয় ক্ষমতা এক্সারসাইজ করতো, তখন সেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন থেকে অনেক বেশি অন্যায় অনাচার হয়েছে। তাহলে যেটা 15-16 সেঞ্চুরিতে ইউরোপ এক্সপিরিয়েন্স করেছে, সেইটা আজকে এই একবিংশ শতাব্দীতে এসে ইন্ডিয়া সেটা প্র্যাকটিস করছে। যেমন আপনি এক্সিট পোলের কথা বলছেন না, এক্সিট পোল বলে এইটাও কিন্তু একটা অপকৌশলের অংশ। আসলে কি সেইটা কিন্তু আমরা আগামীকাল জানতে পারবো যে রেজাল্টটা কি। হ্যাঁ, তো যার জন্য মানুষ একটা পজিটিভ চেঞ্জ অলওয়েজ এক্সপেক্ট করে, কিন্তু সেই পজিটিভ চেঞ্জ যদি আপনি আলটিমেটলি নেগেটিভ যায়, তাহলে কি আজকে ইন্ডিয়ার এই বিজেপি ধর্ম এবং সন্ত্রাসকে এক করে ফেলছে। শুধু তাদের নিজেদের ভিতরে সন্ত্রাস না, সেই সন্ত্রাসটা তারা বিদেশে এক্সপোর্ট করেছে। আপনি জানেন যে কানাডাতে একজন শিখ নেতাকে তারা মেরে ফেলছে, এবং আমেরিকাতে একজন মারার জন্য অ্যাটেম্প্ট নিয়েছিল, মারতে পারেনি। তাহলে আজকে ইন্ডিয়া একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। দে আর ভেরি মাচ ইনটলারেন্ট টু দ্য মুসলিমস। তো এই জন্য তো ইন্ডিয়া সৃষ্টি হয়নি, এবং এই ইন্ডিয়ান কিছু নেতাদের এই ভুল ভ্রান্তির জন্য পাকিস্তান সৃষ্টি হলো ধর্মের ভিত্তিতে। হ্যাঁ, তো যার জন্য এইটা আলটিমেটলি মোদির এই রাইজ যদি আবার ক্ষমতা আসে, সেইটাকে কি ইন্ডিয়াকে ইন্টিগ্রেশন করবে না ডিসইন্টিগ্রেশন প্রক্রিয়া শুরু হবে, সেটা কিন্তু দেখার ব্যাপার। না, সেই আলোচনাটা তো আছে, কিন্তু আমরা যেহেতু আজকে ঠিক ফলাফলের আগ মুহূর্তে এক ধরনের হিসেব নিকেশ করছি, যদিও বাংলাদেশের সাথে রিলেট করেই সেই হিসেব নিকেশটা আমরা করব, আমি বাংলাদেশ প্রসঙ্গেও আসবো, কিন্তু মোদি তো এগিয়ে যাচ্ছে। আপনি যেটা বললেন যে আমিও একটু আলোচনায় বলবার চেষ্টা করেছি যে ভারতে তো এইটা আসলে কখনোই ছিল না, ভারতের সাধারণ মানুষ এটা পছন্দ করতো না, তারা বেশ দম্ভ করেই বলতো যে এখানে সবচেয়ে বেশি একদম অসাম্প্রদায়িকতার চর্চা হয় বা গণতান্ত্রিক চর্চাটা সবচেয়ে বেশি হয়। তাহলে মোদি যে পয়েন্টগুলো ধরে এগিয়ে গেলেন, সেই জায়গাটায় এবারও ভাবা হচ্ছে মোদি এগিয়ে যাবেন, তাহলে মানুষ কি সেই দিকেই বেশি সায় দিচ্ছে? যদি দিয়েই থাকে, আর ইন্ডিয়া যে বিরোধী জোট যে ইন্ডিয়া, তারা তাহলে এমন কি করতে পারলো না যে মোদির ওই ভুল পথে যাওয়াকেও মানুষ সমর্থন করছে? মানুষকে তো তারা ঘুরিয়ে তাদের পথে আনতে পারলো না। না, মানুষ কতটুকু সমর্থন করছে সেটা কিছুটা আমরা কালকেই টের পাবো। যে না, ফলাফল আসলে পরিপূর্ণ টের পাবো, কিন্তু বুথ ফেরত খবর বা অন্যান্য যে জরিপ যেটা একদম ভারতে করা হয়েছে, সেখান থেকে তো মোদিকে এগিয়ে রাখা হয়েছে, বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। না, এই এগিয়ে রাখাটা আমি আমার আগেই বললাম যে এই এগিয়ে রাখাটা অনেক সময় সত্য প্রমাণিত হয় না, অনেক সময় ভুল প্রমাণিত হয়। সেই জন্য এখন মানুষের ভিতরে আপনি একটা উন্মাদনা সৃষ্টি করেছেন। আপনি রাম মন্দির করলেন, সেখানে যে আপনি শুয়ে পড়লেন, পানির নিচে যেয়া কর্নিশ করে আসলেন, আপনি ধ্যান করলেন, এইগুলো সব মানুষকে একটা যে অনগ্রসর এবং যারা শিক্ষার আলো কম পেয়েছে তাদেরকে এই ধর্মীয় সেন্টিমেন্টটা বেশি অ্যাট্রাক্ট করে। যেমন বাংলাদেশের ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো, এই ধর্মীয় ভিত্তিতে আপনি ভীষণের নেতা হিসেবে ইন্ডিয়াকে এগিয়ে নিলেন পৃথিবীর মাঝে, না এটাকে ব্যাকওয়ার্ড নিলেন? দিস ইজ এ ব্যাকওয়ার্ডনেস। আপনি ক্ষমতায় থেকেছেন ঠিকই, কিন্তু দিস মাইট বি এ বিগিনিং অফ দ্য এন্ড। যে আপনার যে আমি যে ইন্টিগ্রেশন এবং ডিসইন্টিগ্রেশন কথা বললাম, সেই জায়গা থেকে আজকে কেজরিওয়াল কি বললো? আপনি বললো যে বাংলাদেশের মডেল আপনি হায়ার করেছেন। বাংলাদেশ এবং পাকিস্তানের মডেল কি? বিরোধী দলের নেতাদেরকে আগে জেলে পড়তে হবে এবং অনেক মিথ্যা মামলা দিয়ে। তাহলে এইটা কেজরিওয়ালের মতো একজন পপুলার নেতা যখন এটা ডিমান্ড করে, তাহলে সেখানে তো গণতন্ত্রের যে স্পিড বা চ্যাম্পিয়নশিপ তারা দেখাতে চায় সেটা তো হয় না, সেখানে তো বিচার হয় না। সে ফর এক্সাম্পল এই আমাদের প্রতি যে অবিচার করা হয়েছে, আপনি 500 কোটি টাকা টিকার জন্য নিলেন, সেই টাকাটা আপনি ফেরত দিলেন না। আপনি গণতান্ত্রিক দেশ একটা ডিমান্ড করেন, কিন্তু বাংলাদেশের তো মানুষের অনেক মানুষ ইনক্লুডিং মি পারসিভ করে যে আপনি আমাদের দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন। সো আপনি রিজিওনাল পাওয়ার হতে চান বা ওয়ার্ল্ড পাওয়ার হতে চান, তো রিজিওনালি আপনার নেইবারিং কোনো কান্ট্রির সাথে আপনার সম্পর্ক নাই। তাহলে এটা কি ভিশনারি নেতৃত্ব হলো, না ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে ক্ষমতায় থাকার একটা? এই জায়গাটা আপনি স্পষ্ট করেছেন। মুন্সি ফয়েজ আহমেদ মানে ইতিমধ্যেই একদম ব্যারিস্টার এম সারওয়ার হোসেন প্রবেশ করেই গেছেন বাংলাদেশের সাথে সেই জায়গাটায়। আমি একটা বিরতিতে যাব, কিন্তু বিরতির আগে আপনাকে প্রশ্নটা একটু তুলে রাখি যেন ফিরে এসে আপনাকে শুনতে পারি।
সেটা হচ্ছে সেখানে যদি ভারতে এমন পরিস্থিতি তৈরি হয়, আমরা এখন ধরে নেয়ার অর্থেই আমরা আলোচনাটা করছি, যদিও ফলাফল তো আসলে আমরা সেটা স্পষ্ট হতে পারবো, যে নরেন্দ্র মোদী যদি আবারও সরকার গঠন করেন এবং এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে, পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশে সাম্প্রদায়িকতার উত্থান কতটা হতে পারে, কারণ ওদেশে কিছু হলে তো পার্শ্ববর্তী দেশে তার হাওয়া লাগে, সেখানে আমাদের ভয়টা কতটা থাকে, সাম্প্রদায়িকতার উত্থান হলে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুটা একদম সবচেয়ে নড়বড় হয়ে যায়, সেই জায়গাগুলো আপনাকে আমি একটু শুনবো বিরতি থেকে ফিরে এসে। সম্মানিত দর্শক, নিটোল টাটা 21-এর রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, এবং আমরা আজকে ভারতের নির্বাচনের ফলাফল যেটা হবে সেটা নিয়ে কথা বলছি, যে কি হতে পারে সেই ফলাফল, এবং ফলাফলটা যেদিকেই যাক না কেন আমরা পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশে কতটা প্রভাবান্বিত হতে পারি, আর সেই জায়গাটায় আমাদের দেশেরও আসলে পার্শ্ববর্তী দেশ ভারতকে নিয়ে কী ধরনের ভাবনা চিন্তা ভেবে রাখা উচিত, সেই আলোচনা নিয়ে ফিরব। নিঃসন্দেহে এই আলোচনার সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি নিটোল টাটা 21-এর রাতের আজকের আয়োজনে। আজ আলোচনা করছি ভারতের যে নির্বাচন এবং সেই জায়গাটায় বাংলাদেশের কি ভাবনা, সেই শিরোনামে। এবং নিঃসন্দেহে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন বিরতিতে যাবার আগ মুহূর্তে তারা শুনছিলেন আমরা ইতিমধ্যেই ভারতের নির্বাচনে কারা আসলে এগিয়ে রয়েছে সেটা একদম ভারতের সাধারণ মানুষ বা বুথ ফেরত যে খবরগুলো বলছে, সেখান থেকে আমাদের দেশে বসেও মানুষজন কি ভাবছে সেটা সেই আলোচনাটা করে ফেলেছি। এখন বাংলাদেশের সাথে একটু রিলেট করে সেই আলোচনাটা করতে চাই। মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকে প্রশ্নটা রেখেই গিয়েছিলাম, আপনি নিঃসন্দেহে সেই জায়গা থেকে বলবেন। একটা জিনিস আমাদের বুঝতে হবে যে ভারতের ইলেকশন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিটাই হলো বড়। জি। তো সেখানে তারা অনেক কিছু বলে, অনেক কিছু করে, যেটা হয়তো পার্শ্ববর্তী দেশগুলোর উপর প্রভাব বিস্তার করে বা তাদের উপরে বিভিন্ন রকমের প্রভাব রাখে। সেই যতক্ষণ পর্যন্ত সেরকম বড় কিছু প্রভাব না তৈরি করছে ততক্ষণ পর্যন্ত আমাদের খুব বেশি কিছু বলার থাকে না বাইরে থেকে। যেমন আমরাও যখন আমাদের ইলেকশন বা আমাদের রাজনীতি নিয়ে বাইরে থেকে কেউ কিছু বলে, আমরা তখন সেটা আপত্তি জানাই যে এটা আমাদের ব্যাপার, আমরা ঠিক করব। হ্যাঁ, কিন্তু বাইরে থেকে বলে দিয়ে তো আমাদেরকে শুধরানো যাবে না, আমাদের নিজেদেরকেই নিজেদের শুধরাতে হবে। সেরকম ভারতের যে সমস্যা হচ্ছে, যেটা আমরা আলোচনা করলাম, যে তারা একটা গণতন্ত্র হিসেবে, তারা একটা অসাম্প্রদায়িক দেশ হিসেবে তাদের যে বিশাল ভাবমূর্তি ছিল, সেই ভাবমূর্তি একেবারেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কেমন তো সেগুলো তো হচ্ছে, তাতে ভারতের আমরা ধরে নিচ্ছি অন্তত যে ভারত পিছিয়ে যাচ্ছে, ভারতের ক্ষতি হচ্ছে। কিন্তু সেইটা বলে আমরা যে তাদের সাথে সম্পর্ক, আমাদের সাথে তাদের সম্পর্কের খুব বড় রকমের প্রভাব হবে বা ব্যতিক্রম হবে, তা আমি মনে করি না। ভারতের যেই সরকারই আসুক, যতই অগণতান্ত্রিক হোক, তাদের সাথে আমাদেরকে ভালো সম্পর্ক রাখতে হবে। মুন্সি ফয়েজ আহমেদ, আমাদের তো রাখতে হবে, আমরাও রাখবো, কারণ আমাদের পররাষ্ট্র নীতিই তো তাই বলে, কারোর সাথে বৈরিতা নয়। এবং ভারতের ক্ষেত্রেও যেটা আমরা দেখি সবসময়, যে তারা পররাষ্ট্র নীতিতে তাদের সরকার মানে কারা গঠন করলো এটা কখনো প্রভাব পড়ে না। তারা বাইরের ক্ষেত্রে সব সরকারই একই ধরনের আচরণ প্রদর্শন করে থাকেন। কিন্তু আমি বলেছি যে প্রভাব যদি ওই দেশের নাগরিকদের মধ্যে এরকম কোনো সাম্প্রদায়িকতা, তাহলে বাংলাদেশে তো একটা ঢেউ এসে লাগে। এইটাই তো প্রশ্নটা আসে, যে ওদের ওখানে সরকার পরিবর্তন হলে বা এই সরকারই আসলে আমাদের সম্পর্কের মধ্যে কোনো রকমের পরিবর্তন আসবে কিনা, বা তার উপরে কি প্রভাব পড়বে। তো সেটা আমি, যেটা আমার মোটা দাগের কথাটা হচ্ছে যে ওখানে ইলেকশনের পরে নতুন সরকার যেই গঠন করুক, তাতে আমাদের সম্পর্কে বড় রকমের কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নাই। তার কারণ নিজেদের স্বার্থে আমাদেরকে তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, যেই সরকারই আসুক। আবার ওদেরও তাদের স্বার্থে, তাদের নিরাপত্তার স্বার্থে আমাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। কারণ বাংলাদেশ এবং ভারতের যে অবস্থানগত যে ইয়েটা আছে, ইতিহাস, জি, আমি আরেকটু সুস্পষ্ট করি, সেটা হচ্ছে আমি এখানে সম্পর্কের প্রভাবের কথা বলছি না, আমি জানতে চাচ্ছি সাধারণ মানুষের মধ্যে তো একটা প্রভাব পড়ে। ওই দেশে যদি সংখ্যা, আমি ভেঙেই বলছি, যেটা আপনি বলেছেন আমি বুঝতে পেরেছি, সেটাই আমি আসতাম, কিন্তু আগে এইটা বলে নিতে চাই যে এইটা হলো মোটা দাগের কথা, যে এইটা মনে রেখে তারপর বলতে হবে। যেমন ভারতে যদি সাম্প্রদায়িকতা বেড়ে যায়, এখনই তো অনেক খারাপ অবস্থায় আছে এবং তার প্রভাব পড়ছে, তারা যে সিএ করেছে বা অন্য
আরেকটা ইয়ে করেছে যে দুটো আইন যেটা নিয়ে আমরা আলাপ নাগরিকদের সেইগুলো প্রভাব ইতিমধ্যে পড়ছে। আমরা সেগুলো নিয়ে তাদের সাথে কথাবার্তা বলছি যে এইগুলো, তখন তারা আমাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে বা বোঝানোর চেষ্টা করছে, না এগুলো তোমাদের ইয়ে না, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, তোমাদের উপরে কোনো রকমের আঁচ আসবে না এটার কারণে। এইগুলো তারা আমাদেরকে সান্ত্বনা দিতে চেষ্টা করছে, কিন্তু আমরা যে চিন্তিত সেটা বোঝা যাচ্ছে। আমাদের মানুষের মধ্যে এটা নিয়ে চিন্তা আছে এবং স্বাভাবিক, এটা তো চিরকালই আমরা দেখে আসছি যে পার্শ্ববর্তী কোনো দেশে আশেপাশে যদি সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়ে সেটার একটা প্রভাব আমাদের দেশেও আসতে পারে এবং আমাদের দেশেও সাম্প্রদায়িকতা বৃদ্ধি পেতে পারে। আমরা চেষ্টা করেছি সবসময় স্বাধীনতার পর থেকে যাতে সাম্প্রদায়িকতা না ছড়ায়, কিন্তু যদি পাশের দেশে এটা ইয়ে হয়, এখন পৃথিবীব্যাপী একটা জিনিস আমরা দেখছি যে অতি ডান যারা, তাদের একটা উত্থান দেখছি। একটা এই যে চরমপন্থী, বিশেষ করে ডানপন্থী চরমপন্থীদের উত্থান সারা পৃথিবীব্যাপী হচ্ছে, সেটার থেকে আমরা একেবারে যে আড়াল থাকতে পারবো তা তো নয়। এবং ভারতে যদি সেটা বেশি বেশি, ভারতে যে হচ্ছে সেটা তো আমরা পুরোপুরি দেখছি, এবং সেটা যদি আরও বেশি ছড়িয়ে যায় তখন আমাদের এখানে অস্বস্তিত্ব তৈরি হবে এবং সেটার ফলে ছোট একটা ঘটনা থেকে বড় ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং স্বাভাবিক এই সম্ভাবনা থাকে, সেই জন্য আমাদেরকে অনেক বেশি সতর্ক হতে হবে। যতই ওখানে যাই হোক, আমাদেরকে নিজেদেরকে চেষ্টা করতে হবে যাতে আমাদের দেশের মধ্যে সেই নেতিবাচক সেই প্রভাবগুলো না পড়ে, আমাদের সতর্ক থাকতে হবে। ফরিদ হোসেন, একই জায়গায় আপনাকেও একটু শুনতে চাই, আপনার ভাবনাটা একটু জানতে চাই এই একই ইস্যুতে। কারণ অনেকগুলো ব্যাপার তো আগেই ঘোষিত হয়ে গেছে নাগরিকদের ব্যাপারে, যে তারা এরকম যদি বাইরে থেকে আসে তাদেরকে রাখবে না, সেখানেও আবার তারা একটা সাম্প্রদায়িক ব্যাপার রেখে সেই ঘোষণাটা দিয়েছে। সেই ইস্যুতেও কতটা প্রভাব পড়তে পারে এই দেশের নাগরিকদের মধ্যে? এবং আরও তো রয়েছে যেগুলো বলা হয় যে একেবারেই ওই দেশে যদি একটা মুসলিমের উপর আঘাত লাগে, বাংলাদেশেও আবার একটা হিন্দুর উপর আঘাত লাগে, আমাদের দেশও একটা অস্থিতিশীল হয়ে পড়ার প্রবণতা থাকে। সেই জায়গাটা থেকে কি আমাদের করণীয় রয়েছে? দেখুন, এটা বুঝতে হবে আপনার এইভাবে, একটা হচ্ছে যে একটা দেশের সাথে সম্পর্কের বিভিন্ন স্তর থাকে। একটা হচ্ছে সরকারি পর্যায়ের একটা সম্পর্ক, আরেকটা হচ্ছে জনগণের সাথে জনগণের একটা সম্পর্ক। এখন ভারতের সাথে আমাদের সম্পর্কের ভিত্তিটা সেটা হচ্ছে 1971 সালের আমাদের মুক্তিযুদ্ধ। সেখানে ভারতের সেনাবাহিনী আমাদের সাহায্য করেছে। আমাদের যেমন 30 লক্ষ শহীদ হয়েছে, ভারতেরও কিন্তু সেখানে কয়েক হাজার মানে যারা আমাদের সাথে যুদ্ধ করতে এসেছিল তারাও সেই জায়গাটা তারাও প্রাণ দিয়েছে। কাজে এই ভিত্তিটা আছে এবং সেখান থেকে এটা শুধু সরকারিভাবে না, এটা জনগণের সঙ্গেও একটা সম্পর্ক। আমরা ভারতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং সেটা আমাদের করা দরকারও। কারণ এখন সেটাতেই যে একটা সম্পর্ক সবসময় একই জায়গায় দাঁড়িয়ে থাকে তা তো না। এখানে আমরা বাংলাদেশ ভারত সম্পর্কের উত্থান পতন দেখেছি। আমাদের দেশে সরকার পরিবর্তনের পরে আবার এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে। আবার এটার সঙ্গে আরেকটা যেটা আমরা লক্ষ্য করেছি, যেটা এখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে ভারতের দিক থেকে সাধারণত পররাষ্ট্রনীতিতে সরকার পরিবর্তন হলে খুব যে কী বলে পার্থক্য গড়ে ওঠে তা না, বিশেষত প্রতিবেশীর সঙ্গে। এবং আমরা আলোচনা করছি এখন বাংলাদেশের বেলায়, সে বাংলাদেশে সেটা কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না। তার কারণটা হচ্ছে যে যদি বিজেপি মোদি আসেন তাহলে তো তাদের সঙ্গে তো আমাদের একটা সম্পর্ক, চমৎকার একটা সম্পর্ক, বোঝাপড়া তো সরকারি পর্যায়ে কিন্তু আমি সরকারি পর্যায়ে সম্পর্কটা উন্নয়ন হচ্ছে এবং এটাকে বলা হচ্ছে যে আপনার কি বলে যে স্বর্ণ একটা চ্যাপ্টার, এটা মানে গোল্ডেন চ্যাপ্টার অফ আওয়ার রিলেশনশিপ, এইভাবে সরকারি মন্ত্রী পর্যায়ে সরকারি পর্যায়ে বলা হয়ে থাকে। সাধারণ মানুষের মধ্যে মনোভাবটা কি ইত্যাদি কি সেগুলো কিন্তু সেখানে সাধারণ মানুষে যদি আসেন সেখানে দেখবেন তারা তিস্তার কথা বলবে যে আমি তিস্তার পানি পেলাম না। তারা বলবে সীমান্তে কি বলে যে তো বলছে এরা ভারত যে এটাকে জিরো পর্যায়ে নামিয়ে আনতে হবে, কই সেটা তো হলো না। তারপরে তারা বলবে যে আমরা যখন যে জিনিসটা চাই, আমাদের পেঁয়াজ যখন দরকার তখন তারা পেঁয়াজ বন্ধ করে দিচ্ছে, আবার তারা দিচ্ছে তাদের, এবং আমরা যখন এই ধরনের কথাবার্তাগুলো তো আছে। এখন এই জায়গাটা আপনার সবসময় থাকবে। এবং এখন ধরুন যে আপনি যেটা বলছেন, যদি আমরা আপনার কথাটাই ধরি, যদি কোনোভাবেই বিরোধী দল চলে আসে, কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, তাহলে পরে কোনো পরিবর্তন হবে কি না,
হওয়ার কোনো কারণ মোটেই নেই, কারণ কংগ্রেস তো বলেই দিয়েছে যে তাদের নির্বাচনী ইশতেহারে যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক, কংগ্রেসের সাথে তো আগেও সম্পর্ক ভালোই ছিল। এখন সেখানে কোনো সম্ভাবনা দেখছি না। বিজেপি বা নরেন্দ্র মোদী যদি আসেন সেখানে কোনো পরিবর্তন আমরা দেখছি না। কিন্তু সমস্যাটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে এই সরকারকে তখন তিস্তা পানি বন্টনের ব্যাপারে নতুন করে উদ্যোগ নিতে হবে, কারণ এটা ভারতের কারণেই তো আটকে আছে। আবার তাদের সীমান্ত ক্ষেত্রে যে জিনিসটা যেটা আছে সেটার ব্যাপারে তাদের মানে নতুন করে মানে যে কথাগুলো তারা বলছে, প্রতিশ্রুতি যারা করছে, সেই জিনিসটাকে বাস্তবায়ন করতে হবে। তারা জিরো পর্যায়ে নিয়ে আসতে চাচ্ছে, তারা নন লেথাল কি বলে অস্ত্র ব্যবহার করার কথা বলছে, সেগুলোকে তাদের বাস্তবায়ন করতে হবে। যদি তাই হয় যে নন লেথাল তাহলে পরে মারা যাচ্ছে কেন আমাদের লোক, তাই না? এই প্রশ্নগুলি জবাব দিতে হবে এবং সেগুলো আমাদের সরকার এবং নতুন যে সরকার আসবে ভারতে তাদেরকে এটা মীমাংসা করতে হবে। এবং পানি সেই ক্ষেত্রে কি আলাদা করে এখানে এটা একটু জানতে ইচ্ছেই হচ্ছে যে আলাদা করে পশ্চিমবঙ্গের ফলাফলটা অনেক বেশি গুরুত্ব বহন করবে কিনা? পশ্চিমবঙ্গের এই ক্ষেত্রে করবে না, কারণ পশ্চিমবঙ্গে যে সরকার আছে সেখানে তো মমতা ব্যানার্জি, বলা হচ্ছে যে তার কারণেও তিস্তা পানি সমস্যা, এটা তো আগে থেকেই বলা হয় যে যদিও আমরা সেখানেও একটা মোটা দাগে প্রশ্ন ওঠে যে কতটা সত্যিকার অর্থে কেন্দ্রীয় সরকারও চাচ্ছে, কারণ কেন্দ্রীয় সরকার চাইলেও একেবারেই এখানে তৃণমূল কংগ্রেসের সাথে পশ্চিমবঙ্গের এই সরকারের সাথে কোনো ধরনের আলাপচারিতা না হয়েই একেবারে তিনি বাধা দিলেন বলেই তিস্তার পানি বন্টন হলো না। ব্যাপারটা তো এতটা সহজ নিশ্চয়ই নয়। সেটা তো আপনি ঠিকই বলেছেন যে ওটা সহজ নয়, কারণ আমার মনে আছে 2019-এ মানে 2019-এই হবে, আমাদের প্রধানমন্ত্রী যখন ভারতে সফর করেছিলেন তখন কিন্তু নরেন্দ্র মোদী যৌথ সংবাদ সম্মেলনে বলেছিলেন যে আপনার সময়ে এবং আমার সময়ে, মানে ওই টার্মটাতে অবশ্যই আমরা তিস্তা চুক্তির পানির সমস্যার সমাধান করব। তো সেটা তো হয়নি, এবং সেটা হয়নি নানান কারণে হয়নি। সেই কথাটা বলা হয়েছে কেন্দ্র থেকে যে যেহেতু পশ্চিমবাংলা তাদের যে সংবিধান সেখানে রাজ্যের এখানে একটা বড় অধিকার আছে এবং তাদের ভূমিকাটা একটা বড়, তারা যদি রাজি না হয় তাহলে পরে এটা করা যায় না। এখন আসুন ধরুন আপনার অন্য একটা প্রসঙ্গে, এই কথা তো কোনো মানে কেউ বোধহয় দ্বিমত করবে না এখন, যে কথাটা হয়তো আমরা সরকারিভাবে উচ্চারণ করছি না কিন্তু বাংলাদেশের মানুষের ভিতরে আছে, সবার মনেই আছে। এটা মুসলিম বলেই না যে আমরা আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সেটা বলেই না, এটা আছে যে ভারতের মুসলমানদেরকে নরেন্দ্র মোদীর সরকারে এসে বিজেপি সরকার বা আরএসএস মানে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে তাদেরকে মনে করছে, এবং তাদেরকে তারা ওই দলের নেতারা প্রায়শই বলে তোমার দেশ এটা না, তুমি চলে যাও পাকিস্তানে, তাই না? এই যে ঘটনাগুলো ঘটে এখন, এটা যেমন চীনের উইগুরও কিন্তু মুসলিমদের নিয়ে সমস্যা আছে, কিন্তু বাংলাদেশের মানুষ এত দূরে উইগুর সেটা নিয়ে তারা খুব একটা অতটা ভাবে না। কিন্তু এখানে যখন ঘরের পাশে এই ঘটনাগুলো ঘটে, তারা দেখে, পত্রিকায় ছাপা হয়, তারা প্রতিনিয়ত দেখছে যাচ্ছে, তখন তাদের মধ্যে এই জিনিসটা প্রশ্ন জাগে। এখন দেখুন এই যে প্রভাব কিভাবে পড়তে পারে বা পড়তে পারে না। 92 সালে যখন বাবরি মসজিদ ভাঙা হলো, যেখানে এখন রাম মন্দির করা হয়েছে, এবং এবারে নির্বাচনে রাম মন্দিরটাকে তারা সামনে এনেছিল, সেখানে আপনার প্রভাব তো পড়েছে বাংলাদেশে তখন যে সরকার ছিল সেই সরকারের কারণেই হোক বা যে কারণে হোক বা ব্যর্থতার কারণে হোক বা ওইটার কারণ হোক, এখানে তো একটা ছোটোখাটো দাঙ্গা হয়েছিল, এবং ভালো দাঙ্গাই হয়েছিল। তো এই যে ঘটনাগুলো আজকে প্রভাব ফেলতে তো পারে, এবং সেটা কিভাবে এই যে সিএএ মানে কি বলে নাগরিকত্ব আইন নিয়ে কথা হলো, ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স নিয়ে কথা হলো। এখন নাগরিকত্ব আইনের যে ঘটনাটা কি, আমরা বলতে পারি এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু সবটাই কি বলা যায়? কারণ এখানে যাদেরকে দেওয়া হবে তারা সব নন মুসলিম, এবং বাংলাদেশ একটা দেশ আছে, বাংলাদেশ থেকে যারা যাবে, পাকিস্তান থেকে যারা যাবে, আফগানিস্তান থেকে যারা যাবে, অর্থাৎ আমাকে ওই ক্যাটাগরিতে ফেলে দিচ্ছে। আমি একটা বন্ধু দেশ, আমার সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক বোধ এই প্রতিবেশী দেশ হিসেবে আর কারো সঙ্গে নাই ভারতের। এই দক্ষিণ এশিয়ার কোনো প্রতিবেশীর সাথে ভারতের এমন সুসম্পর্ক নাই। সেই দেশটির
বেলায়ও তারা কিন্তু এই কথাটা ছাড় দিল না। আপনাকে শুনলাম ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, আপনাকেও এখানেই শুনতে চাই, কারণ এখন তো আসলে আমাদেরকে জড়িয়েই ভাবনাটা ভাবতে হবে যে বাংলাদেশ যদি ভারতে এই ঘটনাগুলো ঘটে তাহলে বাংলাদেশে বসে আমাদের আসলে ভাবনা কি হওয়া দরকার। দেখুন, যে ক্যারেক্টার নিয়ে মোদি রাইজ হয়েছে, এই চরিত্র নিয়ে সাধারণত পৃথিবীতে সফলতার স্টোরি খুব কম। ক্ষমতায় আসতে পারছে, ক্ষমতায় দীর্ঘমেয়াদী কন্টিনিউ করতে পেরেছে। উদাহরণস্বরূপ আমি বলি, রবার্ট মুগাবে জিম্বাবুয়ের স্বাধীনতার নেতৃত্ব দিয়ে সে 40 বছর সরকার পরিচালনা করছে, শেষে অত্যন্ত অসম্মানজনকভাবে তার ক্ষমতা হারাতে হয়েছে। সো আপনি চসেস্কোর ইতিহাস যদি দেখেন, সেও কিন্তু অত্যন্ত পপুলারিটি নিয়ে সরকার গঠন করেছিল, কিন্তু শেষে তার জনসম্মুখে আদালতে তাকে শ্যুট করে তাকে কিল করা হয়েছে জন অভ্যুত্থানের মাধ্যমে। সো উনি ক্ষমতায় থাকার জন্য যে ধর্ম এবং সন্ত্রাসকে ব্যবহার করছে, এইটা নিয়ে আলটিমেটলি কেউ সফল হয়নি। এতে দেশ এবং জাতির মারাত্মকভাবে ক্ষতি হয়। এখন উনি ফাইনালি কতটুকু ইন্ডিয়াকে প্রোগ্রেস করলো, যেখানে 40% মানুষের টয়লেট ব্যবস্থা নাই, সেই দিকে না নিয়ে উনি বিভিন্ন জায়গায় এখন সন্ত্রাস এক্সপোর্ট করছে, গণতন্ত্র ধ্বংস করছে। এইটা সাধারণত সফল হয় না। আমরা সেইটা দেখবো যে ফাইনালি তো অতি দরিদ্রদের, এটাও আবার আমরা দেখতে পাই যে অতি দরিদ্রদের জন্য ব্যাপক সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছেন। সেটাও কোন দরিদ্রদের জন্য করেছেন, ওইটা ওনার ক্ষমতায় আসার কৌশল। এখন উনি কিন্তু লুই দ্য 14 মতো বলে ফেলছেন যে ভগবান নাকি তাকে স্পেশাল অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠিয়েছে। তো যখন এরকম আনলিমিটেড ক্ষমতা কেউ ভাবে যে সে যা খুশি তাই করতে পারে, তখনই কিন্তু এই ধরনের বক্তব্য আসে। সো সে কিন্তু এখন রাষ্ট্রযন্ত্রকে আজকে ব্যক্তিতে রূপান্তর করেছে, এবং রাষ্ট্র যখন ব্যক্তিতে রূপান্তর হয় আলটিমেটলি সেটা ফিল করে, যার জন্য আজকে কিন্তু ভারতে কখনোই কারচুপির অভিযোগ আসে নাই। এই নির্বাচনে কিন্তু কারচুপির অভিযোগ আসছে। ফরিদ ভাইয়ের এই কথাটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি যে 92 সালে বাংলাদেশে দাঙ্গা হয়েছে, আমার জানা নাই। আমি তখন সেনাবাহিনীতে কর্মরত, খাগড়াছড়িতে ছিলাম। আমাদের ডিউটি ছিল পিস এবং হারমোনি বজায় রাখার জন্য, এবং কোনো নোটেড কোনো ঘটনা ঘটছে সেটা জানি। আমি একটা উদাহরণ দিই, ইন্ডিয়া এরকম একটা উদাহরণ দেখাতে পারবে না। হাটহাজারিতে যে বড় একটা মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার পাশে একটা মন্দির আছে। মাদ্রাসার ছাত্ররা সেই মন্দির পাহারা দিয়েছে যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। ক্যান ইন্ডিয়া শো এনি এক্সাম্পল লাইক দ্যাট? নট অ্যাট অল। সো ইন্ডিয়া আজকে বাংলাদেশের প্রতি আমাদেরকে শোষণ, আমাদের গণতন্ত্র, আমাদের ন্যায্যতা ধ্বংস করার জন্য তারা যা যা করার সেইটা করছে। এবং আজকে বাংলাদেশে গণতন্ত্র যে তাদের প্রয়োজন নয়, সেটা তাদের প্রফেসর অনুরাধা ইন্টারভিউ দিয়ে বলেছে যে বাংলাদেশের গণতন্ত্র তাদের প্রয়োজন না, বাংলাদেশের স্টেবিলিটি তাদের ভাষায়। আওয়ামী লীগ ক্ষমতা থাকলে বাংলাদেশের স্টেবিলিটি থাকে। দিস ইজ এ রং ফরেন পলিসি। তাদের ফরেন পলিসি ডাইরেক্ট ফ্রম চাণক্য এবং কৈটুল্য, সেখানে নেইবারকে তারা ক্লাসিফাই করছে আইদার এনিমি অর স্লেভ। সো তাদের ডেফিনেশনে কিন্তু কোনো ফ্রেন্ডলি রাষ্ট্র নাই। সো অল নেইবারিং কান্ট্রিজ আর এনিমি। তাহলে বাংলাদেশ যদি ইতিহাসের সর্বোচ্চ থাকে, তাদের সাথে যদি সম্পর্ক উন্নয়ন হয়, তাহলে এটা তাদের অফিসিয়াল স্ট্যাটাস কিন্তু স্লেভ। স্বাধীনতার যুদ্ধে তারা যে আমাদেরকে সহায়তা করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি করেছেন, আপনার স্বার্থটা সবার আগে রেখেছেন, বিকজ ইউ ওয়ান্টেড টু ডিভাইড পাকিস্তান। এইটাই হলো ফ্যাক্ট। না হলে এইটা তো আপনাদেরকে পার্মানেন্ট একটা দাসত্বে একটা দেশকে নিতে পারে না। আপনি করেছেন, এটা আপনারও প্রয়োজন ছিল। আপনি রিফিউজি হারবার করেছেন, দিয়েছেন, সেটা ইন্টারন্যাশনাল অব্লিগেশন। আমরা কি রোহিঙ্গাদেরকে সরাতে পেরেছি? এই রোহিঙ্গা ইস্যুতে দেখেন, সুষমা স্বরাজ বাংলাদেশে আসছিল, রোহিঙ্গা ইস্যু নিয়ে একটা কথা বলে নেই। রোহিঙ্গা ইস্যু যখন আবির্ভূত হচ্ছিল, তখন মোদি হঠাৎ করে যায় সেই সময় অং সান সুকির সাথে দেখা করে আসছে। কি বলেছে? যে এনহিলেট মুসলিম, নিশ্চয়ই আন্ডারগ্রাউন্ডে মুসলিমদের বিরুদ্ধে আমরা আসি তোমাদের সাথে। যার জন্য আজকে তাদের কে ক্ষমতা আসলে আমি বলি শেষ করি, একটু যুক্ত করে আপনাকে একবারই শুনে আমি অন্য অতিথিদের কাছে যাব, কারণ দ্বিতীয়বার আসার হয়তো সময় পাবো না। সেটা হচ্ছে, আপনি বললেন যে তারা সবসময় নিজেদেরটা আগে দেখে। যদি সেটাই হবে, রোহিঙ্গাদের ক্ষেত্রে তো তাদের ভাবা দরকার, কারণ এই রোহিঙ্গাদের যদি কোনোভাবে আমরা নিয়ন্ত্রণ করতে না পারি এবং এদের ভরণ পোষণ আরো ভবিষ্যতে আমাদের জন্য অনেক বেশি বার্ডেন হয়ে যায়, বার্ডেন হলে সেটা না হয় আমাদের ঘাড়ে চাপবে, কিন্তু নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে তখন কি অবস্থা হবে? আঞ্চলিক নিরাপত্তা হারালে এটা তো একটা বিরাট বার্ডেন। আপনি দেখেন একটা জঙ্গল, আমাদের যে ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হলে তাদের ক্ষতি হবে। ইকোলজিক্যাল ব্যালেন্স, সন্ত্রাসী কার্যক্রম, মাদক ব্যবসা কি নাই? ফয়েজ ভাই অ্যাম্বাসেডর ছিল চায়না, সে যাবে। আজকে এই সমস্যার সমাধান করতে পারে চায়না এবং ইন্ডিয়া। দে আর নট ডুইং এনিথিং। এটা তো ফ্যাক্ট। যারা জানে তারা জানে, মেনলি চায়না দেন ইন্ডিয়া। কিন্তু তারা এই পয়েন্টে এক, আমরা তো সেটা সমাধান করতে পারছি না।
যার জন্য আমি বলছি যে আজকে ইন্ডিয়া যেভাবে সরকার পরিচালিত হয়, আমরা সবচেয়ে বেশি অ্যাডভার্সলি এফেক্টেড। তাদের সাথে আমাদের সাথে দুইটা সবরেন কান্ট্রির যে ফরেন রিলেশনস হয় সেই ফরেন রিলেশনস হবে। কিন্তু আপনি একটা সাবসার্ভিয়েন্ট ট্রিটিং টু এ ম্যানার অফ এ প্রভিন্স, এইটা ইন্ডিয়ার পররাষ্ট্র পলিসির ফেইলার। তাদের ওই চাণক্য পলিসি থেকে মার্শাল প্ল্যানে আসতে হবে। মার্শাল প্ল্যান কি? সেকেন্ড ওয়ার্ল্ডের পরে ইউএসএ ওয়েস্টার্ন ইউরোপ রিবিল্ড করার জন্য মার্শাল প্ল্যান লঞ্চ করে যে সবাই ইকোনমিক্যালি স্টেবল হবে, ইকোনমিক স্টেবিলিটি উইল ব্রিং দ্য সিকিউরিটি। সো সেই পলিসি তো যাচ্ছে না। তারা 3000 বছর পুরাতন ফরেন পলিসি ফলো করে, এবং যার জন্য অল নেইবারিং কান্ট্রি টার্ন টু বি দেয়ার এনিমি। কুলদীপ নায়ার কি বলেছে? কুলদীপ নায়ার মারা যাওয়ার আগে, অথবা এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ইন বাংলাদেশ এবার হাই, দ্যাট ইজ এ ফেইলিওর অফ ইন্ডিয়ান ফরেন পলিসি। You must reassess, you must revisit your foreign policy. যে বাংলাদেশে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এত হাই হয় কেন? যার জন্য আজকে যদি সরকার পরিবর্তন হয় ইন্ডিয়ায়, তাহলে বিজেপি যেভাবে বাংলাদেশকে ট্রিট করছে, অন্তত সেইটা হবে না বলে আমি মনে করি। অন্তত কিছুটা ডেভেলপড হবে। আমরাও তো আসলে কতটা প্রতিবাদ সেই জায়গায় করতে পারছি জোরালোভাবে, মুন্সি ফয়েজ আহমেদ আপনার কাছে শুনতে চাই। কারণ পররাষ্ট্র নীতি আমাদের ঠিক আছে, সবার সাথে আমাদের বন্ধুত্ব, বৈরিতা নয়, সেটা ঠিক আছে। কিন্তু সেই জায়গাটায় কেউ যদি দাদাগিরিটা দেখায়, এই শব্দটাই এখন ব্যবহার করছি, অত্যন্ত ইয়েভাবেই ব্যবহারটা করতে হচ্ছে, দুঃখিত হই। কিন্তু ব্যাপারটা অনেকটা সাধারণ মানুষ তাই মনে করে যে ছোট ভাই সুলভ আচরণ আমরা কেন প্রদর্শন করছি এই সমস্ত ইস্যুগুলোতে। এখানে কথাগুলো কিন্তু খুব বিপজ্জনক, কতগুলো কথা আছে, বা এগুলো খুব সহজ না। ছোট ভাই সুলভ আচরণটা কি? ছোট ভাই সুলভ আচরণ কি সবসময় ছোট ভাই বড় ভাইয়ের কথা মেনে চলে, নাকি বড় ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ায়? সব রকমই আছে। সুতরাং ওই কথা দিয়ে তো প্রকাশ করা যাবে না জিনিসটা। কথাটা হচ্ছে যে হ্যাঁ, ভারত চেষ্টা করেছে বিভিন্ন সময় ডমিনেন্স করতে। হ্যাঁ, তার মানে কি আমাদেরকে পুরোপুরি ডমিনেট করতে পারে তারা? আমরা কি সেটা করতে দিয়েছি? আমি মনে করি যে না। আমরা বিভিন্নভাবে আমাদের নিজেদের স্বার্থটাই রক্ষা করার চেষ্টা করেছি। এবং হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো ভারতের যে বিশেষ হয়তো ভারতের কারণে, ভারতের চাপে কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয়তো বাধ্য হয়েছি। সেটা আমাদের জন্য কেউ বলতে পারে যে আমাদের একটা ইয়ের অভাব, স্বাধীনতা আমরা কতটা মাথা তুলে বলতে পেরেছি এটা জোরালো? বারবার বলা হচ্ছে বলেই তো তারা বলছে তারা জিরো টলারেন্স, জিরোতে নিয়ে আসবে। এটা তারা বারবার বলছে কেন? তারা তো না বললেই পারে। তারা যে লজ্জা পায় আমরা বললে, সেটা তো প্রকাশ পাচ্ছে। কিন্তু কথাটা সেইটা তো না। তাদের সাথে আমাদের সম্পর্কের অন্যান্য দিকও দেখতে হবে। আমাদের যত উন্নয়ন, আমরা তো কিছু উন্নয়ন করছি, বিভিন্ন উন্নয়ন সহযোগী আমাদের আছে। চীনের কথা বলা হয়েছে, চীন আছে, জাপান আছে, কোরিয়া আছে, রাশিয়া আছে, মার্কিন যুক্তরাষ্ট্র আছে। আমরা কি সবার সাথে সম্পর্ক বন্ধ করে দিচ্ছি চীনের কি বলে ভারতের জন্য? একদম না। আমরা সবার সাথে এগিয়ে যাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা সবসময় সফল হচ্ছি না। সেইগুলো আমাদেরকে সতর্কতার সাথে ইয়ে করতে হবে যে কিভাবে আমরা আরো বেশি নিজেদের স্বার্থটাকে রক্ষা করতে পারি। তার মানে এই না যে আমরা দাস হয়ে গেছি, এই কথাটা ওইভাবে দেখাটা ঠিক না। ভারতের পক্ষ থেকে এই কথাটা বলতে হবে যে ভারতের পক্ষ থেকে বিভিন্ন সময় এই ডমিনেন্সের চেষ্টা করা হয়। তার মানে না যে তারা খুব সফল হয়েছে সবসময়। যে এটা কথাটা বলা হচ্ছে তাদের যে কি বলা যায় নেইবারহুড পলিসি, সেটা কিন্তু সফল হয় নাই। বাংলাদেশের সাথে কিছুটা হলেও, বাকিদের সাথে তো একেবারেই সফল হয় নাই। তো সুতরাং সেটা আমরা দেখতে পাচ্ছি যে ওই ডমিনেন্স নীতিটা সাকসেসফুল হয় না। এবং শেষ পর্যন্ত সবাই যদি আমরা আমাদের নিজের স্বার্থ নিয়ে থাকি, তাহলে আমাদেরকে কেউ কিছু চাপিয়ে দিয়ে সুবিধা করতে পারবে না। শেষ করব ফরিদ হোসেন, আমরা কারো প্রতি বৈরিতা প্রদর্শন করব না, কিন্তু আমাদেরকে যেন কেউ ডমিনেট করতে না পারে, সেই জায়গাটা আমরা কি করব একটু শুনে নিয়ে শেষ করি। না দেখুন, এটা তো ঠিকই যে ভারত যেটা বলছে যে নেইবারহুড ফার্স্ট পলিসি, সেটার বাস্তবায়ন আমরা দেখতে চাই। আরেকটা হচ্ছে যে ভারত আমাদের একটা বৃহৎ প্রতিবেশী দেশ, এবং তার ভালো মন্দ, তার অনেক কিছু নিয়েই আমাদের চলতে হয়। আমাদের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো যে প্রতিবেশী দেশের সাথে থাকি, এবং এই সমস্যাগুলোকে আলাপ আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে আমরা করতে, আমরা যেমন আমাদের সামুদ্রিক সীমা যেই আমরা সমুদ্র, সেটা মিয়ানমারের সাথে ইত্যাদি, যদিও আমরা আদালতে গিয়েছি, আন্তর্জাতিক আদালতে, কিন্তু সেখানে আমরা শান্তিপূর্ণভাবে তাদের মধ্য দিয়ে কিন্তু আমরা সেটা করেছি। এখন দুইটা জিনিস, মানে শেষ কথাটা বলে যে যুদ্ধবন্দী মনোভাব দেখিয়ে তো লাভ নাই। কারণ
শেষ পর্যন্ত আমাকে আলোচনার টেবিলে আসতে হয়। আমরা সেই ফারাক্কাতে যখন জেনারেল জিয়াউর রহমান যখন ক্ষমতায়, তখন এটা নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক কিছু হয়েছে, ফারাক্কা মার্চ হয়েছে, ফারাক্কা এটা হয়েছে, ফারাক্কা হয়েছে, জাতিসংঘ পর্যন্ত কিন্তু যাওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ৭৭ সালে এসে সেটা কিন্তু একটা চুক্তি আমরা করেছি। এই কথা দিয়ে আমি শেষ করি যে বাংলাদেশে ভারতের কে থাকলো না থাকলো সম্পর্কে কোনো কিছু হয় না। তার কারণ যখন নাকি ৭৭ সালে ফারাক্কা চুক্তি করা হলো তখন মোরারজি দেশাই ক্ষমতায়। আবার এসে যখন 1996 সালে মানে প্রথম আওয়ামী লীগ সরকার যখন এই চুক্তিটা করলো তখন কিন্তু এইচডি দেবগৌড়া ক্ষমতায়। কাজেই ক্ষমতায় কে থাকলো না থাকলো সেটার প্রশ্নটা বড় না। বাংলাদেশ যদি তার জাতীয় স্বার্থ, যেটা হচ্ছে কূটনীতির বড় মানে কথা, যে আমি আমার জাতীয় স্বার্থকে রক্ষা করে চলবো এবং সেভাবেই আমি আমার পররাষ্ট্র নীতিটাকে নির্ধারণ করব। তা সেইভাবেই তারা আগাচ্ছে এবং সেটা আমার মনে হয় যে সঠিক পথেই যাচ্ছে। সঠিক পথেই যাচ্ছে। আমি 30 সেকেন্ড শুনতে পারবো ব্যারিস্টার এম সারোয়ার হোসেন আপনাকে। দেখুন, অ্যাকোমোডেটিভ অ্যাপ্রোচ, ইন্ডিয়া যদি তার ফরেন পলিসি থেকে সরে আসে, রিভিজিট করে এবং অন্য অন্য রিজন যেভাবে উন্নত হয়েছে সেইটা যদি আসে তাহলে ইন্ডিয়ার জন্য বেটার। ইন্ডিয়া যে ফরেন পলিসি ফলো করে স্পেশালি টুয়ার্ডস বাংলাদেশ, এইটা বুমেরাং হতে বাধ্য, এটা ডিজাস্টারাস, তারা পারবে না। বাংলাদেশ 8ম বৃহত্তর কান্ট্রি পৃথিবীতে জনসংখ্যার দিক থেকে। বাংলাদেশের যে জনগণ তাদের সাইকি তারা বুঝতে ভুল করছে। ইন্ডিয়া মাস্ট রিভিজিট। ইন্ডিয়া বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন, ন্যায্যতা, উন্নয়নে কাজ করবে, এইটি এদেশের জনগণ আশা করে। জি, এবং সেই জায়গায় আসলে ভারতকেও ভাবতে হবে আর আমরাও তো ভেবে চলবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার এম সারোয়ার হোসেন আপনাকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মুন্সি ফয়েজ আহমেদ আপনাকে, এবং ফরিদ হোসেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই আয়োজনে আমাদের সাথে থাকবার জন্য এবং আলোচনাগুলো শুনবার জন্য। যে আলোচনাটা আমরা করলাম পার্শ্ববর্তী দেশ এবং বড় দেশ বলতে হবে পার্শ্ববর্তী ভারতের নির্বাচনের ফলাফল আমরা পেয়ে যাব এবং সেই ফলাফল পেতে হয়তো আর বেশি সময় বাকি নেই। কিন্তু ফলাফল যাই হোক না কেন, অনেকেই এগিয়ে রাখছে কোনো একটি দলকে যে তারাই হয়তো আবার ক্ষমতা বসতে যাচ্ছে, আসীন হতে যাচ্ছে। কিন্তু সরকার যেই গঠন করে থাকুক না কেন সেক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটবে না ভারতের পক্ষ থেকে, কারণ তারা সাধারণত এই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন আনে না যারাই সরকার গঠন করে থাকুক না কেন। কিন্তু সেই জায়গাটা তাদের যেমন ভাবতে হবে, বাংলাদেশ আসলে ছোট হলেও অনেক ছোট একটি দেশ নয়, শক্তিমত্তার বিচারে বাংলাদেশ অনেকভাবে জানান দিচ্ছে। পাশাপাশি বাংলাদেশকেও ভাবতে হবে যে আমরা যেহেতু এগিয়ে যাচ্ছি সেই জায়গাটায় আমরা যেন শিরদাঁড়া মানে একদম শক্তিমত্তার সাথেই সেই শিরদাঁড়া সোজা করে এগিয়ে যেতে পারি। কোনোভাবেই কেউ যেন আমাদেরকে ডমিনেট করতে না পারে, সেইখানে ভারসাম্য বজায় রেখে যেভাবে এগিয়ে যেতে হয়, পররাষ্ট্রনীতিতে যেই যেই দেশের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হয়, আরও বেশি সম্পর্ক উন্নয়ন ঘটাতে হয়, আমরা নিঃসন্দেহে পারব। প্রত্যাশা থাকলো। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।